যখনই আমাদের ডিহাইড্রেটেড হয়ে যায় শরীর, তখন বিভিন্ন ধরনের শরীরের উপসর্গ দেখা দেয়। যেমন সেটি হতে পারে আপনার খুবই ইরিটেবিলিটি ফিল করা, ফ্যাটিগনেস হওয়া, কিংবা আপনার যে স্কিন টার্গেটটা যেরকম মসৃণ হওয়ার কথা সেরকম না থাকা। 6 থেকে 8 গ্লাসেস অফ ওয়াটার পার ডে আপনাকে ড্রিঙ্ক করতে হবে, কিন্তু এটা ডিপেন্ড করে বডি ওয়েটের উপর। ডাবের পানি তো খুবই ভালো, তবে অনেক সময় ডাবের পানিতে যাতে কোনো অবস্থাতে যাতে অ্যাডেড সুগার না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে স্ট্রোকে আমরা যে ঘামাই গরমের সময়, ওই ঘামটা কাপড় চোপড় খুলে ফেলবেন যতদূর সম্ভব। আপনার আন্ডার আর্মে কিংবা যদি একটা কাপড়ে যদি একটু আইস দিয়ে যদি একটু বরফের ছোঁয়া দিতে পারেন। ডিহাইড্রেশনের ব্যাপারটা, যে আমার শরীরে যাতে এই গরমে পানি স্বল্পতা না হয় সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এবং সেই বিষয়টা যদি আমরা লক্ষ্য না রাখি, আমার প্রশ্ন হচ্ছে যে সেটা যদি আমরা এই ডিহাইড্রেশন আমাদের শরীরে যাতে না হয় সেটার জন্য যে ব্যবস্থাগুলি নেওয়া দরকার সেটা আমি শুনতে চাই। একই সাথে যদি না নেওয়া হয় তাহলে কি ধরনের সমস্যা হতে পারে একটু যদি বলেন। জি, ডিহাইড্রেশন খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। যখনই আমাদের ডিহাইড্রেটেড হয়ে যায় শরীর, তখন বিভিন্ন ধরনের শরীরের উপসর্গ দেখা দেয়। যেমন সেটি হতে পারে আপনার খুবই ইরিটেবিলিটি ফিল করা, ফ্যাটিগনেস হওয়া, কিংবা আপনার যে স্কিন টার্গেটটা যেরকম মসৃণ হওয়ার কথা সেরকম না থাকা, কিংবা ইউরিন আউটপুটটা আপনার কমে যাওয়া। হ্যাঁ, এগুলি অনেক ধরনের সমস্যা হতে পারে। তো সাধারণত একটা বেসিক রুল হচ্ছে যে ডিহাইড্রেশন হচ্ছে কি না হচ্ছে, আপনি যদি আপনার প্রস্রাবের কালারটা যদি দেখে থাকেন, যদি এটা হলুদ বর্ণ থাকে, তখন বুঝতে হবে যে আপনার কিছুটা পানি শূন্যতা আছে, ডিহাইড্রেশন হতে যাচ্ছে, সুতরাং পানি খাওয়ার চেষ্টা করবেন। আর যদি প্রস্রাবের কালারটা যদি অনেকটা কাইন্ড অফ লেমনেড কালার, মানে আমাদের যে লেমনেড কালারের যে জুস গুলো আছে ওই ধরনের যদি হয়ে থাকে, তখন বুঝতে হবে যে ইউ আর ভেরি গুড উইথ ইউর ড্রিঙ্কিং ওয়াটার। তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর ওয়াটারের ব্যাপারে কতটুকু নেবেন না নেবেন সেটি ডিপেন্ড করে প্রত্যেকটা বাড়ির ওয়েটের উপর। যদিও আমরা বলে থাকি সচরাচর 6 থেকে 8 গ্লাসেস অফ ওয়াটার পার ডে আপনাকে ড্রিঙ্ক করতে হবে, কিন্তু এটা ডিপেন্ড করে বডি ওয়েটের উপর। বডি ওয়েট আমি যদি একটা এক্সাম্পল দিয়ে থাকি, যেমন আপনার বডি ওয়েট হচ্ছে যে আপনার 140 পাউন্ড। এই 140 পাউন্ডকে যদি 2 দিয়ে ভাগ করা হয় তাহলে সেটি হবে কত? তারপর 70। তো এই যে 70 হলো, এটি হচ্ছে যে আপনার 2 দিয়ে ভাগ করার পরে, তারপর এটা অনেক একটু বেশি ক্যালকুলেশন হতে যাচ্ছে, তারপর সেটিকে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাহলে হবে আপনার ওই যে গ্লাসেস কত গ্লাসেস পানি লাগবে, তাহলে আপনি পেয়ে গেলেন। এটি হচ্ছে যে নরমাল পারসনের জন্য। আর এক্সারসাইজ যদি করে থাকেন তাহলে একটু ভিন্ন হবে, একটু বেশি। জি জি। তো এখন প্রশ্ন হচ্ছে যে ডাক্তার মঞ্জুর মুর্শিদ, আমি একটা জিনিস জানতে চাই। তো অনেকেই এই যখন আমরা মানে এই গরমে যখন আমাদের শরীরটা ডিহাইড্রেটেড হয়ে যায়, শরীরে যখন পানি স্বল্পতা হয়, তখন শুধুই যে পানি স্বল্পতা হয় তা না, আমরা জানি যে ঘামের সাথে প্রচুর লবণও বেরিয়ে যায়। তো এক্ষেত্রে কি আপনি মনে করেন, অনেকের একটা ধারণা আছে যে আমি তো প্রচুর পানি পান করছি, তো এই প্রচুর পানি পান করাটাই কি যথেষ্ট, নাকি বেশি পানি পান করলে তো অনেক সময় শরীরে অন্য সমস্যা হতে পারে? সেক্ষেত্রে আপনার উপদেশ কি? জি, খুবই সুন্দর প্রশ্ন। যদি আপনার প্রস্রাবের কালার যদি একদম ওয়াটারের মতো যদি ক্লিয়ার হয়, তখন বুঝতে হবে যে আপনি অলরেডি এনাফ ওয়াটার ড্রিঙ্ক করতেছেন। সুতরাং এটি বুঝতে হবে যে এটা ওভার ওয়াটার ড্রিঙ্ক করছেন, এবং এটি ওয়াটার বেশি ড্রিঙ্ক করা সেটিও ক্ষতি। তবে সাধারণত আপনার সচরাচর খুব একটা দেখা যায় না, যদি না আপনার অন্য ধরনের কোনো উপসর্গ থাকে, যেমন পলিটিভ সাইকোজেনিক পলিটিপসিয়া বা অন্য কোনো কিছু। হ্যাঁ, ছাড়া আর কি। তো সুতরাং আপনি আরেকটা জিনিস যেটা বলেছেন যে আমরা অনেক ঘামিয়ে থাকি এবং ঘামের সাথে অনেক ইলেকট্রোলাইট চলে যায়, সোডিয়াম, পটাশিয়াম, এগুলি। তো সুতরাং সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি খুবই স্ট্রেনাস এক্সারসাইজ করেন, ধরেন কয়েক ঘন্টা আপনার সোয়েটিং হচ্ছে, তখনই আপনার ইলেকট্রোলাইট রিপ্লেসমেন্টটা হতে পারে। এছাড়াও আপনি এই গরমের মধ্যে আপনি যদি কোনো কিছু একটু ইলেকট্রোলাইট যুক্ত যদি কোনো পানি খেয়ে থাকেন, তাও সেটা করা যেতে পারে। এখন বাজারে অনেক ধরনের আপনার বিভিন্ন ধরনের ভালো ধরনের পানি আছে। যেমন আমি স্মার্ট ওয়াটারের কথা বলি, ওইখানে আপনার পটাশিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ক্যালসিয়াম আছে, কিংবা আপনার গ্যাটোরেট ফিট যেটি আছে ওইটিতে কোনো আপনার সুগার নাই, কিন্তু বিভিন্ন ধরনের ভিটামিন এ এবং সি আছে। কিংবা আপনার পাওয়ার ওয়াটার বলে থাকি, যেগুলাতে আপনার বিভিন্ন ধরনের বি ভিটামিন আছে। তো এই ধরনের আপনি ইয়ে করতে পারেন। আর বিশেষ করে ডায়াবেটিসদের জন্য, যাতে এই পানিটা
যাতে কোনো অবস্থাতে সুগার জাতীয় যাতে না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখা বেটার। যদি আপনি কিছুটা একটু ফ্লেভার পেতে চান তাহলে ক্রিস্টাল লাইট বা এই ধরনের অনেক কিছু থাকতে পারে। আর ডাক্তার সতর্ক আমি না বললে ডাবের পানি তো খুবই ভালো, তবে অনেক সময় ডাবের পানিতে যাতে কোনো অবস্থাতে যাতে অ্যাডেড সুগার না হয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ডাবের পানি অনেক ভালো। কাজে দর্শক আপনারা শুনলেন, এবং ডাক্তার মঞ্জুর মোর্শেদ যেটা বললেন যে যেসব অনেক মানে বোতলজাত মানে পানীয় পাওয়া যায় যার মধ্যে ইলেকট্রোলাইট আছে, হ্যাঁ, আপনি যে কোনো জায়গায় গেলে দেখতে পারবেন, তো তার মধ্যে যেটা উনি সতর্ক করলেন সেগুলো অন্যরা খেতে পারবেন পানির পরিবর্তে, তাতে বরং কিছুটা লাভই হবে, কারণ তার মধ্যে ইলেকট্রোলাইট গুলো থাকে, শুধু পানি না খেয়ে। কিন্তু ডাক্তার মঞ্জুর মোর্শেদ যেটা বলেন যে যারা ডায়াবেটিস এর রোগী তাদের জন্য কিন্তু একটু বিষয় আছে, তারা যেন অতিরিক্ত সুগারটা এই পানির সাথে গ্রহণ না করেন, কারণ এইসব ড্রিঙ্কস যেগুলো পাওয়া যায় তার মধ্যে কিন্তু সুগারটা অ্যাড করা থাকে। কাজে এটা একটা সতর্কতা। অনেক ধন্যবাদ। এবং এখন আরেকটা প্রশ্ন করতে চাই, তো পানি খাওয়ার কথা বললাম, ইলেকট্রোলাইট যুক্ত পানি বা বোতলজাত বিভিন্ন পানীয় পাওয়া যায় সেগুলো খাওয়ার কথা বললাম আমরা। এখন প্রশ্ন হচ্ছে, বা ডাবের পানির কথাও বললাম, এখন প্রশ্ন হচ্ছে যে এই পানি মানে এমন কি কোনো বিষয় আছে যে, বা এমন কোন রোগী আছে যাদের ক্ষেত্রে আপনারা এই গরমেও পানি খাওয়ার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন পানিটাও একটু ধরেন মানে এরকম মানে যথেষ্ট ভাবে খাওয়া যাবে না, একটু মেপে টেপে খেতে হবে, এরকম কোনো বিষয় কি আছে কারো ক্ষেত্রে? কি আপনি বলবেন যে না, পানিটাও আপনি বুঝে শুনে খাবেন? জি, প্রথমে ডায়াবেটিসদের জন্য যেহেতু ডায়াবেটিস একটা কমপ্লিকেশন হতে পারে, আমরা যেটা বলি ডায়াবেটিক কিটোএসিডোসিস, এবং যেহেতু ডিহাইড্রেশন হয়ে থাকে আপনার এটি গ্লুকোজের মাত্রা আরো বেড়ে তুলতে পারে, সুতরাং প্লেন পানি খাওয়া যেতে পারে ডায়াবেটিসদের জন্য। হ্যাঁ, আর যেটি আপনি বলছেন যে অনেক সময় যদি আপনার যদি পা যদি সোয়েলিং হয়ে থাকে, এডিমা হয়ে থাকে, যেটাকে আমরা ফিটিং এডিমা বলে থাকি, কিংবা ক্রনিক কিডনি ডিজিজ হয়ে থাকে, কিংবা এনস্ট্রেস রিনাল ডিজিজ হয়ে থাকে, কিংবা আপনার কনজেস্টিভ হার্ট ফেলিওর থাকে, এই ধরনের পেশেন্টদের আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওইভাবে যে ওয়াটারের উপর যে রেস্ট্রিকশন আছে সেটি ফলো করতে হবে। আচ্ছা, বুঝলাম। তো দর্শক আপনারা বুঝতে পারছেন, মানে আপনাদের মধ্যে কারো যদি চিকিৎসক আগে থেকেই বলে থাকেন যে আপনি পরিমাণ মতো পানি খাবেন, বা আপনাকে যদি একটা নির্দিষ্ট মাত্রায় পানি খাওয়ার কথা আগে থেকেই বলা থাকে, সেক্ষেত্রে কিন্তু এখানেও আপনি যদি এই সামার টাইমে বাইরে যান বা আপনি ঘামেন, তখন কিন্তু আপনার পানি গ্রহণের যে বিষয়টা সেটাও কিন্তু একটু পরিমাপ করে খেতে হবে, অন্যদের মতো খাওয়া যাবে না, এটাই ডাক্তার মঞ্জুর মোর্শেদ বললেন। কাজেই বিশেষ করে যাদের কিডনি সমস্যার জন্য পানি খেতে বারণ আছে, মানে কম পানি খেতে বলা হচ্ছে, বা যাদের হার্টের সমস্যার জন্য যেটা বললেন কনজেস্টিভ হার্ট ফেলিওরের জন্য, তাদের ক্ষেত্রে কিন্তু পানি গ্রহণে কিছুটা নিষেধ থাকে, মানে পরিমাণ মতো পানি খেতে বলা হয়। তো তাদের ক্ষেত্রে কিন্তু একটু বিধিনিষেধ আছে পানি খাওয়ার ব্যাপারে, কাজে অন্যদের মতো না, তবে সুস্থদের ব্যাপারটা তো আমরা আলোচনা করেছি। এবার ডাক্তার মঞ্জুর মোর্শেদ একটু জানতে চাইবো যে আমরা এই গরমে একটা টার্ম আমরা সবাই শুনি যে হিট স্ট্রোক, গরমে অজ্ঞান হয়ে যেতে পারে, গরমের একটা ভয়ঙ্কর সমস্যা হিট স্ট্রোক। তো এই হিট স্ট্রোকটা আসলে কোন পর্যায়ে হতে পারে? মানে এটা একজন রোগী যখন গরমে নিজেকে এক্সপোজ করে বা গরমের মধ্যে থাকে, কোনো একটা কাজ করছে বা ঘুরতেই গেল, তখন উনি কি বুঝতে পারবেন যে তার মধ্যে হিট স্ট্রোক হওয়ার যে লক্ষণগুলো চলে আসতেছে? তো ওনার কি একটু সতর্ক হয়ে আগে থেকে কি ব্যবস্থা নেওয়া সম্ভব, বা এটা প্রতিরোধ করা যায়? জি, খুবই সুন্দর প্রশ্ন। এই সামারে আমাদের সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে হিট অ্যাবজর্পশন এবং হিট স্ট্রোক। এবং হিট স্ট্রোক শব্দটার অর্থই বুঝতেছেন, স্ট্রোক মানে আমরা সবসময় আমরা একটা ভয় পেয়ে যাই, খুবই একটা জটিল বিষয়, খুবই একটা ইমার্জেন্সি ম্যাটার। তো সুতরাং হিট স্ট্রোক হলে অবশ্যই আপনাদেরকে 911 কল করতে হবে, এবং কিছু ট্রিটমেন্টের ব্যাপারে আমি বলবো, যেগুলো আপনার মাইল্ড হিট স্ট্রোক হলে। হিট স্ট্রোক শব্দটাই হচ্ছে যে আপনার যেমন ধরনের মেন্টাল কোনো ধরনের প্রবলেম, এটি মেন্টাল প্রবলেম বলতে আমি কিন্তু মানসিক সমস্যা বলছি না, আমি বলতে চাচ্ছি লস অফ কনসিয়াসনেস, আপনার একটু মানে অন্য ধরনের আচরণ, হ্যাঁ, তারপর ডিজিনেস, নজিয়া এগুলো আছে, হ্যাঁ, তারপর পালপিটেশন, এগুলো ফিজিওলজিক্যাল রেসপন্স। কিন্তু লস অফ কনসিয়াসনেস কিন্তু অল্টার্ড মেন্টাল স্টেটটা, এগুলো হচ্ছে যে সবচেয়ে বেশি। আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে হিট স্ট্রোকে আমরা যে ঘামাই গরমের সময়, ওই ঘামটা না, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে যে ঘামের যে সিস্টেমটা দিয়েছেন, এটি অনেকটা মনে হচ্ছে যে আমাদের বডির মধ্যে একটা এয়ার কন্ডিশন আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন। গরম হলে ঘাম হবে, তারপর সেই সুবাদে আমাদের বডিটা একটু কুল হবে, এটি কিন্তু হিট স্ট্রোকের সময় ওই তখন ওই ঘামটা আর হয় না, যার ফলে ওদের অ্যাবসেন্স অফ আপনার ঘাম হয়ে থাকে। তাহলে এটি বুঝতে হবে যে আপনার হিট স্ট্রোক। হিট স্ট্রোক হলে যদি মাইল্ড হয়ে থাকে তাহলে কিছু কিছু জিনিস আপনি করতে পারেন, যেমন হচ্ছে যে আপনার প্রথমে আপনার পেশেন্টকে যেভাবে হোক
আপনি একটু এক্সপোজ করবেন, কাপড় চোপড় খুলে ফেলবেন যতদূর সম্ভব। আপনার আন্ডার আর্মে কিংবা যদি একটা কাপড়ে যদি একটু আইস দিয়ে যদি একটু বরফের ছোঁয়া দিতে পারেন কিংবা ঠান্ডা যদি একটু দিতে পারেন সেটি ভালো, কিংবা ফ্যান যদি থাকে, এয়ার কন্ডিশন রুম যদি থাকে সেরকম দেওয়া যেতে পারে। তো এগুলো মোটামুটি আপনাদের করতে পারেন। যখন হসপিটাল নিবে তখন ওদেরকে অনেক আইভি ফ্লুইড দিতে হবে, যেটি অনেকটা কোল্ড আইভি ফ্লুইড। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে হিট এক্সোশনটা আসলে হিট স্ট্রোকের একটা আগের স্টেজ, মানে আগের পর্যায়ে। হ্যাঁ, তো সেক্ষেত্রে অনেক ঘাম হবে, রোগী বুঝতে পারবেন তার কিছু মানে সমস্যা হবে। আপনি যেটা বলছিলেন যে তার মনে হবে যে তিনি ঠিক মানসিক যে অবস্থা সেটাও মনে হচ্ছে যে একটু স্বাভাবিক নাই এরকম হচ্ছে তার মধ্যে, এবং যে কেউ অনেক দুর্বল অনুভব করবে। এবং পরবর্তীতে যেটা হিট স্ট্রোক বললেন, যে আপনি যেটা খুব একটা ইম্পর্টেন্ট কথা যেটা বললেন, দর্শক আপনারা যদি লক্ষ্য করে থাকেন যে তখন কিন্তু ঘাম হবে না, স্কিনটা ড্রাই থাকবে। এটা একটা বড় বিষয় এই হিট স্ট্রোকের সময়, এবং স্কিনটা গরম থাকবে। এবং আমার একটা প্রশ্ন, যে এই সময় আপনি বললেন যে কিছু কাজ করতে হবে, কিন্তু 911 কল করতে হবে, কিন্তু একটা মানুষ যখন যদি গরমে আমরা দেখি যে রাস্তায় অজ্ঞান হয়ে গেছে, এবং আমরা যদি ধারণা করি যে তার হিট স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে কি মানে 911 কল করা হলো, তো 911 এর গাড়ি আসার আগে কি মাঝখানে কিছু করার সুযোগ আছে? তাকে কি ওখানে ফেলে রাখবো, না কোনো ছায়ায় নিয়ে যাব, কোনো রুমে নিয়ে যাব, বা এয়ার কন্ডিশনের রুমে, বা কি মানে কি করার আছে? জি, জি, আপনি ঠিকই বলেছেন, আপনি উত্তরেই দিয়ে দিয়েছেন। 911 কল করতে করতে সাথে সাথে তো আর আসে না, এর মধ্যে আমাদের যা যা করার দরকার সেগুলো করতে হবে। যেমন আপনি যে বললেন যে ছায়াতে নিয়ে দেওয়ার জন্য, কিংবা একটা ফ্ল্যাট সার্ফেসে শুয়ে দেওয়ার জন্য, কিংবা কারো যদি আপনার যদি ঠান্ডা যদি পানি থাকে ওই পানির স্প্রে করা, বা ফ্যান যদি স্প্রে করা, যেভাবে বডিটাকে কুল করা যায়। তারপর বডির ভিতর যদি কোনো ধরনের কাপড় থাকে, হ্যাঁ, ওগুলোকে এক্সপোজ করে দেওয়া, যেভাবে কমফোর্ট যতদূর সম্ভব সেভাবে করা উচিত। আচ্ছা। আর হিট এক্সেশনের পর্যায়ে যখন একটা মানুষ যখন বুঝতে পারে যে আমি হয়তো অনেকক্ষণ রোদে ছিলাম, আমার খারাপ লাগছে, এবং উনি যখন বুঝতে পারবেন তার কিছু ধরনের অস্বস্তি হচ্ছে, তখন যদি উনি এই কাজটা বন্ধ করে দেন, বা ওই পর্যায়ে যদি উনি ছায়ায় চলে যান, একটা এয়ার কন্ডিশন রুমে চলে যান, যে পানিগুলো আপনার বললাম পানি খান, বা কোনো যদি ইলেকট্রোলাইট যুক্ত যে বোতলজাত যে পানীয়গুলি আছে সেগুলি খান, তাহলে কি তার যে ওই হিট স্ট্রোকের যে পর্যায়টায় হয়তো বা হতে পারতো সেটা হবে না? সেটা কি আসলে প্রতিরোধ হবে তাহলে? এটা ডিপেন্ড করে প্রতিটা কতটুকু কিরকম হিটের মধ্যে ছিলেন, তারপর আবার কিভাবে আচ্ছা। আবার সেটা ডিপেন্ড করে এক একটার উপর। যদি মাইল্ড টাইপের যদি হিট স্ট্রোক হয়ে থাকে তাহলে আশা করা যায় যে হয়তো আপনি রিকভার করতে পারেন, কিন্তু আপনি তো জানেন না যে এটি কতটুকু একটা সিরিয়াস পর্যায়ে যাবে কি না যাবে, পেশেন্ট কতটুকু আপনার সান এক্সপোজারে ছিল, কিংবা বাইরে কিরকম স্ট্রেনাস অ্যাক্টিভিটিতে ছিল, কিংবা অনেক হার্ড ওয়ার্ক অনেকে করে থাকে আমাদের ইমিগ্রেন্ট ভাই বোনেরা। তো এগুলো ডিপেন্ড করে তাদের এর উপর। জি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।